আসসালামু আলাইকুম। এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দেবো এবং আশা করব যে এমন একটা সাজেশন দেওয়ার যেখান থেকে ইনশাল্লাহ 100% প্রশ্ন তোমার কমন পাবে। তোমাদের ব্যাকরণ অংশে সাজেশন দেবো এবং নির্মিত অংশে সাজেশন দিব। তবে প্রথমে আমরা নির্মিত অংশে চলে যাবো, কারণ কি আমাদের টোটাল মার্কের 70 মার্কে হচ্ছে নির্মিত অংশ এবং নির্মিত অংশ যেহেতু হিউজ পরিমাণে সিলেবাস, এই জন্য নির্মিত অংশে তোমাদের ছোট্ট করে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যেখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। অর্থাৎ আমি একটা সাপোজ ধরো যে আবেদনপত্র তোমাদের 5টা বা 7টা দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা একটা পাবে। পারিভাষিক শব্দ বা অনুবাদের কথা বলো, অনুবাদ থেকে 5টা 7টা দিয়ে দিলাম, সেখান থেকে ইনশাল্লাহ একটা পাবে। রচনা তোমাদেরকে 5টা দিয়ে দিলাম, সেখান থেকে 2টা বা একটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। এইভাবে সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো। চলা দ্বিতীয়টা যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কারণ কি আমাদের হাতে একেবারেই সময় নেই, এই জন্য আজে বাজে কোনো কথা না বলে সরাসরি আমরা সাজেশনে চলে যাবো। প্রথমত তোমাদের নির্মিত অংশে সাজেশনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার সামনে তোমাদের নির্মিত অংশের সাজেশনটা, এবং এইখানে সর্বপ্রথম তোমাদের 7 নাম্বার প্রশ্ন, অর্থাৎ আমাদের টোটাল 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের ব্যাকরণ অংশের। 6 নাম্বারের পরে গিয়ে 7 নাম্বারে তোমাদের 2টা থাকবে, 2টা প্রশ্ন থাকবে, একটা হচ্ছে পারিভাষিক শব্দ এবং অনুবাদ, অর্থাৎ দুইটাই থাকবে। এইখান থেকে যে কোনো একটা তোমাদের যেটা সহজ আসে সেটা তোমরা লিখতে পারবে। এখন দেখো পারিভাষিক শব্দের বিষয়ে যদি বলি, পারিভাষিক শব্দ আমি তোমাদেরকে যেই কয়টাই দিই না কেন, তারপরও মনে হবে যে না এইগুলোর ভিতর থেকে আসবে না, এর বাইরে থেকে আসবে, অর্থাৎ যার নির্দিষ্ট কোনো সাজেশন নেই। এই জন্য তোমরা যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বিগত কয়েকটা সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, সেখানে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া আছে ওইগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করবে। হতে পারে যে ওইখান থেকে তোমরা কমন পেতে পারো, তবে আমার সাজেশন থাকবে যে পারিভাষিক শব্দটা স্কিপ করে তোমরা অনুবাদটা পড়ো। কারণ কি আমরা ইংরেজিতে একটু ভালো হলে আমরা যদি অনুবাদ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য প্রচুর পরিমাণে সহজ হয়, এবং এইচএসসি লেভেলের একটা স্টুডেন্টের কাছে অনুবাদ করা কোনো ব্যাপারই না। কারণ কি এগুলো আমরা স্কুল পর্যায়ে কমপ্লিট করে আসছি। অনুবাদটা 6টা দিয়েছি, এই 6টা পড়লে ইনশাল্লাহ এখান থেকে একটা কমন পাবে, এবং সেই সাথে বোর্ড কোশ্চেনগুলো পাশাপাশি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে হবে কি মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বা যদি এইখান থেকে না আসে তোমাদের যদি বাইরে থেকেও দেয়, সেক্ষেত্রেও তোমরা ইজিলি, অর্থাৎ আমরা যদি অনুবাদ 5-6টা প্র্যাকটিস করি, সেক্ষেত্রে অনুবাদ আসলে লেখার নিয়মটা কি, একটা অনুবাদ আসছে আমি কিভাবে লিখবো, কিভাবে পারবো, এই রুলসটা তোমরা একাই বুঝে যাবে এবং সহজে যেখান থেকে আসুক সহজে অ্যান্সার করতে পারবে। তবে আশা করা যায় এই 6টার ভিতর একটা তোমরা পরীক্ষা ইনশাল্লাহ পাবে। এবার 8 নাম্বার প্রশ্নে আমাদের 2টা থাকবে, সেটা হচ্ছে দিনলিপি এবং প্রতিবেদন লিখন। অর্থাৎ দিনলিপি এবং প্রতিবেদন 2টার ভিতর যে কোনো একটা লিখতে হবে, অর্থাৎ তুমি যেটা ভালো পারবে সেটাই লিখবে। কারণ কি দুইটাই থাকবে, ওইখান থেকে বেছে বুঝে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি লিখবে। দিনলিপিতে দেখো এখানে আমরা কয়েকটা দিয়েছি। বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি, তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি, পদ্মা সেতু ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি, তারপরে বইমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি, পরীক্ষার ফলাফল প্রকাশের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি। দিনলিপি কিন্তু এখানে কঠিন কিছু দেওয়া হয় নাই, দিনলিপিটা খুবই সহজ লেখা, শুধুমাত্র একটা ফরম্যাট যে আমাদের কি কোন রুলসে লিখতে হবে বা কীভাবে লিখতে হবে, এইটা জাস্ট যদি আমরা বুঝতে পারি, সেক্ষেত্রে দিনলিপি যেখান থেকে আসুক সহজেই লেখা যায়। তবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা পরীক্ষায় পাবে। এখন তোমাদের প্রতিবেদন সাজেশনটা দিয়ে দেবো। দেখো বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রতিবেদন। আমাকে যদি বলো যে আমি দিনলিপির থেকে প্রতিবেদনটা লেখার কথা আমি বেশি বলবো, কারণ কি প্রতিবেদন একটা সহজ বিষয়। শুধুমাত্র একটা প্রতিবেদন কোনো শিক্ষার্থী যদি বাসা থেকে সুন্দরভাবে কমপ্লিট করে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে তার প্রতিবেদন আনকমন একটাও থাকবে না। অর্থাৎ প্রতিবেদন যদি বইয়ের বাইরে থেকেও দেয়, তারপরে ইজিলি প্রতিবেদন লিখতে পারবে। এবং আমাদের এই বিষয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আছে যে প্রতিবেদনটা আসলে কীভাবে লিখতে হয়, প্রতিবেদন লেখার নিয়ম কী, একটা মাত্র ফরম্যাট তোমরা এখান থেকে শিখলে প্রত্যেকটা প্রতিবেদন লিখতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো এখানে প্রতিবেদন আমি যে কয়েকটা সাজেস্ট করেছি, এই প্রতিবেদনগুলো খুবই সহজ প্রতিবেদন, কিন্তু তোমাকে ফরম্যাটটা শিখতে হবে। এবং আমি প্রতিবেদন কেন লিখতে বলছি, দেখো প্রতিবেদন সবসময় আমাদের আশেপাশে সামঞ্জস্য বিষয়গুলো নিয়ে আসলে প্রতিবেদন হয়ে থাকে। অর্থাৎ আমাদের যদি কমন নাও আসে, যেই টপিকটা আসবে এই টপিক সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা হবে, কারণ কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা দৈনন্দিন আমরা যে কাজগুলো করি এই বিষয়গুলোর উপরে আসলে প্রতিবেদনগুলো হয়ে থাকে। এবং এই প্রতিবেদনের একটা ফরম্যাট শিখলে তুমি যে কোনো প্রতিবেদন ইজিলি লিখতে পারবে। এখানে যে কয়েকটা প্রতিবেদন দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমাদের 9 নম্বরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি, অর্থাৎ ইমেইল বা আবেদনপত্র। ইমেইল আবেদনপত্র 2টাই থাকবে, এর ভিতর থেকে যে কোনো একটা তোমার, অর্থাৎ তোমার যেটা পছন্দ সেটা লিখতে হবে। অনেক শিক্ষার্থী পছন্দ করবে যে আমি ইমেইল লিখবো, কারণ কি ইমেইলটা ছোট করে লিখলেও এটাতে কিন্তু ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা সুন্দর করে একটু গুছিয়ে লিখতে পারি। এবং আবেদনপত্র যেটা আমরা এতদিন যাবৎ পড়ে আসছি, আবেদনপত্রটা আমাদের কাছে খুবই সহজ একটা বিষয়, অর্থাৎ যার যেটা ভালো লাগে সেটা লিখবে। এখানে আমি ইমেইলের সাজেশনটাও দিয়ে দিলাম, আবেদনপত্রের সাজেশনটাও দিয়ে দিলাম, তোমাদের যেইটা সহজ মনে হয় সেটাই তোমরা লিখো।
পরবর্তীতে আমাদের 10 নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সারাংশ সারমর্ম, দুইটার ভিতরে একটা থাকবে, সেই সাথে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। অর্থাৎ তোমার সারাংশ সারমর্ম যে কোনো একটা থাকবে, সাথে ভাব সম্প্রসারণ থাকবে। তুমি চাইলে সারাংশ সারমর্ম যে কোনো একটা যেটা পড়বে সেটা লিখতে পারবে, বা ভাব সম্প্রসারণ তুমি লিখতে পারবে, এখানে কোনো ফ্যাক্ট না। তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটাই লিখবে। প্রথমত সারাংশ এবং সারমর্ম, এটার জন্য আমি আলাদাভাবে কোনো সাজেশন দিতে চাচ্ছি না, কারণ কি এই সারাংশ এবং সারমর্ম তোমরা যদি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়ো, হয় কি প্রতি বছর রোটেট করে দেয়, অর্থাৎ 2 বছর 3 বছর আগে যেগুলো আসছে ওইগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিল, ওইগুলো জাস্ট কমপ্লিট করো। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখান থেকে একটা কমন পেয়ে যাবে। এবং ভাব সম্প্রসারণের যে বিষয়টা, সেই ভাব সম্প্রসারণের বিষয়গুলো দেখো, এগুলো আমরা হাই স্কুল পর্যায় থেকে পড়ে আসছি, অর্থাৎ নতুন কোনো টপিক না, ওই আগে যেগুলো পড়ে আসছি ওই পুরাতনগুলাই ঘুরে ফিরে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের চলে আসছে, ওইগুলো জাস্ট সুন্দরভাবে রিভাইজ দাও, ইনশাল্লাহ এখান থেকে একটা কমন পেয়ে যাবে। পরবর্তীতে 11 নম্বর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সংলাপ এবং ক্ষুদে গল্প, অর্থাৎ সংলাপ ক্ষুদে গল্প দুইটাই আসবে, এর ভিতর থেকে যে কোনো একটা বেছে আমাদের যেটা সবচেয়ে সহজ মনে হয় সেটা আমরা লিখতে পারবো। সংলাপের জন্য তোমাদের এখানে কয়েকটা আমি সাজেস্ট করেছি, এবং সংলাপটা সবচেয়ে সহজ বিষয়, অর্থাৎ ইংরেজিতে যদি ডায়লগ লিখে থাকো, ডায়লগের সাথে কেউ পরিচিত হয়ে থাকো, সেক্ষেত্রে সংলাপ তার কাছে কোনো কিছু মনেই হবে না, কারণ কি সংলাপ হচ্ছে দুইটা ব্যক্তির মধ্যে আলোচনা, অর্থাৎ তুমি যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছো, সেক্ষেত্রে ইংরেজিতে লিখতে গেলে আমাদের কাছে এটা সহজ মনে হয়, আর বাংলাতে তো এটা আরও সহজ। কোনো একটা শিক্ষার্থী একটা দুইটা সংলাপ জাস্ট নিজের মতো করে কমপ্লিট করতে পারে, বা দেখে দেখেও যদি নিজে লেখে এবং বিষয়টা বোঝার চেষ্টা করে, সেক্ষেত্রে সংলাপ যেখান থেকে আসুক, জাস্ট বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকলে সংলাপ আমরা ইজিলিভাবে লিখতে পারবো। পরবর্তীতে আসে ক্ষুদে গল্পটা, অর্থাৎ আমাকে যদি সাজেস্ট করো, আমি বলবো যে সংলাপটাই পড়ো, ক্ষুদে গল্প পড়ার দরকার নেই। কিন্তু তারপরও যাদের কাছে ক্ষুদে গল্পটা সহজ মনে হয় তাদের জন্য ক্ষুদে গল্প সাজেশনটা দিয়ে দিলাম। এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে একটা পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 12 নম্বরে হচ্ছে প্রবন্ধ রচনা, অর্থাৎ আমাদের পরীক্ষার টোটাল মার্কেট ধরতে গেলে এক অংশই হচ্ছে 12 নম্বরে, কারণ কি 5 ভাগের 1 ভাগ নাম্বারই হচ্ছে 12 নাম্বারে। 12 নাম্বারে আমাদের টোটাল 20 মার্ক, এবং 20 মার্কের জন্য যে কোনো একটা রচনা লিখতে হবে। এবং রচনা লেখার যে বিষয়টা দেখো, এখানে আমরা কিন্তু বেশি রচনা তোমাদেরকে দেইনি, মাত্র 6টা রচনা দিয়েছি, এবং এর ভিতর থেকে সম্ভাবনা আছে 2টা বা একটা রচনা, একটা তো পাবেই মাস্ট বি, 2টা বা 3টাও পেতে পারো। সেক্ষেত্রে দেখো এই 5টার ভিতর 5টাই পড়ে রাখো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সহজে একটা রচনা পাবে, এবং সুন্দরভাবে একটা রচনা, আসলে রচনা কীভাবে লিখতে হয়, কীভাবে কী করতে হয়, এই বিষয়ে আমরা ভিডিও দিয়ে দেবো। তবে এইখান থেকে এই রচনাগুলো পড়ে রাখলে এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে। এখন আমরা সরাসরি ব্যাকরণ সাজেশনে চলে যাব। ব্যাকরণ অংশে টোটাল আমাদের হচ্ছে 30 মার্ক, এবং এই ব্যাকরণ বিষয়ে আমি সবাইকে একটা বিষয় সতর্ক করতে চাই যে অনেকে দেখেছি আমি যে বাংলা উচ্চারণের নিয়ম, মানে কি নিয়ম যেগুলো সিলেবাসে আমাদের আছে, কোন নিয়মটা পড়বে এটা কিন্তু আমরা ভালোভাবে জানি না। অনেকে বিগত কয়েকটা বোর্ডের সাথে মিলিয়ে তারা বলে যে আগের বছরে এইটা আসছে, এই বছরে আসবে না, এমন কিন্তু না। এমন অনেক উদাহরণ আছে যে আগের বছরেও আসছে, এই বছরেও আসছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ পাচ্ছি না। বাংলা উচ্চারণের নিয়ম, তোমার পুরো নিয়মগুলো পড়ে মাত্র 5 নম্বরে অ্যান্সার তোমাকে করতে হবে। সেক্ষেত্রে বাংলা উচ্চারণের নিয়ম আমাদের কিন্তু উপরে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে বলেই দেওয়া আছে, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, অর্থাৎ এখানে যে টোটাল প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো কী কী পড়তে হবে এটা কিন্তু বোর্ড থেকে আমাদেরকে বলে দিয়েছে। যেমন দেখো, আমরা যদি বাংলা উচ্চারণের নিয়মে আসি, দেখো এখানে বাংলা উচ্চারণের নিয়ম, অধ্বনির উচ্চারণ আছে, এ ধ্বনির উচ্চারণ আছে, ব ফলা, ম ফলা, জ ফলার উচ্চারণ আছে, শব্দের উচ্চারণ আছে, অর্থাৎ এই টোটাল 4টা পড়লে এইখান থেকে আমরা 5 নম্বরের কোশ্চেন কমন পাবো। অর্থাৎ বাংলা উচ্চারণের নিয়ম বলতে এইগুলাই জাস্ট দিয়েছে। এইখান থেকে তুমি স্কিপ করবে কি বাদ দিবে কি, যদি স্কিপ করো, যেটা স্কিপ করবে সেটাই পরীক্ষায় পড়ার সম্ভাবনা থাকবে। কারণ কি এমনটা হয়েছে, অনেকে সাজেশন দেয় যে বিগত সালে পড়ছে, এই সালে পড়বে না। না, একদমই না। বিগত সালে পড়েছে, এই সালেও পড়তে পারে, এমনটা ভাবা চলবে না। এই জন্য ব্যাকরণের সাজেশন আমার মনে হয় যে এইগুলা তোমাদের কমপ্লিট করা উচিত। এখান থেকে আমি চাইবো যে স্কিপ না করে তোমরা পড়ো, স্কিপ না করে পড়ো, এবং আমরা নির্মিত অংশে যে সাজেশনটা দিলাম ইনশাল্লাহ ওইগুলো পড়ো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।